আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই আইস এজ সিরিজের অনেকগুলো মুভি দেখে অনেক হেসেছেন। তো আজকে আমি আইস এজের পার্ট 5 নিয়ে হাজির হলাম। তো এই মুভি শুরু হয় আবারও সেই কাঠ বিড়ালিটাকে দেখিয়ে। এবারও সে তার একরোল ফলটাকে লুকাতে গিয়ে বরফ ভেঙে একটা স্পেসশিপের মধ্যে চলে আসে। একরোল ফলটা লুকাতে গিয়ে সে এবার ভুল করে সেই স্পেসশিপের কন্ট্রোল প্যানেলে ফলটাকে রেখে দেয়। ফলে স্পেসশিপটা চালু হয়ে কাঠ বিড়ালিটাকে সঙ্গে নিয়ে সেটা মহাশূন্যে ছুটে চলে যায়। এদিকে কিন্তু কাঠ বিড়ালির স্পেসশিপ চালানোর অভিজ্ঞতা একদমই ছিল না। এই কারণে সে সরাসরি এমন একটা জায়গাতে পৌঁছে যায় যেখানে ইউনিভার্সের সকল প্ল্যানেট বলের মতো করে সাজানো ছিল। হঠাৎ করে স্পেসশিপের কন্ট্রোল হারিয়ে তখন সকল গ্রহগুলোকে আঘাত করতে থাকে। ফলে এই সকল প্ল্যানেট সৌরজগতে পরিণত হয়ে যায় আর প্রত্যেকটা গ্রহ তার নিজের কক্ষপথে ঘুরতে থাকে। আর এবার আমরা ম্যানিকে দেখতে পাই যে ম্যানি তার মেয়ে পিসেসের সাথে গেম খেলছিল। খেলতে খেলতে পিসেস তার বাবাকে একসময় হারিয়ে দেয়। তো এরই সাথে আমরা নতুন একজন চরিত্রের সাথে পরিচিত হই যার নাম হলো জুলিয়ান। সে ছিল একদম খুবই শান্ত আর খুবই শীঘ্রই সে আর পিসেস বিয়ে করতে যাচ্ছিল। কিন্তু ম্যানি আবার জুলিয়ানকে তেমন একটা পছন্দ করতো না। কিন্তু জুলিয়ান সব সময় সবার মন ভালো করার চেষ্টা করত। এমনকি সে তার হবু শাশুড়ি মাকে ইমপ্রেস করার জন্য পিসেসকে একটা ফুলের তোড়া উপহার দেয়। তবুও ম্যানির এইসব কিছু একদমই ভালো লাগে না। তাই এলি জুলিয়ানকে বলে পিসেসকে নিয়ে একটু ঘুরে আসার জন্য, কারণ কিছুদিন পরেই তাদের বিয়ে হতে চলেছিল। অন্যদিকে আমরা সিডকে দেখতে পাই যে কিনা তার লাইফ পার্টনারকে বিয়ে করার প্রপোজ করার জন্য বিভিন্ন ধরনের প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু তার গার্লফ্রেন্ড তার সাথে ব্রেকআপ করে চলে যায়। আর অন্যদিকে ম্যানি এবং ডিয়াগো একসাথে বসে বিয়ের বিষয় নিয়ে আলোচনা করছিল। এদিকে আমরা আবারও সেই কাঠ বিড়ালটাকে দেখি যে কিনা ভুল করে স্পেসশিপের গ্র্যাভিটেশনাল ফোর্স চালু করে দিয়েছে। এর ফলে সে কখনো বাতাসে ভেসে যায় তো কখনো সোজা নিচে পড়ে যায়। এদিকে ম্যানি আর ডিয়াগো সবাই মিলে জঙ্গলে ঘুরতে চলে যায়। কিন্তু আশ্চর্যজনকভাবে জঙ্গলে কোনো প্রাণী ছিল না। ওরা বুঝতে পারছিল না যে এইসব হচ্ছেটা কি। আর তখনই কিছুক্ষণের মধ্যে সবাই কোথায় যেন গায়েব হয়ে যায়। পরবর্তীতে সবাই একসাথে উইশ করতে করতে বেরিয়ে আসে। আসলে আজকে ছিল ম্যানি আর এলির অ্যানিভার্সারি, কিন্তু ম্যানি পুরো ব্যাপারটাকে ভুলেই গিয়েছে। এলি কিন্তু তার জন্য দারুণ একটা সারপ্রাইজের ব্যবস্থাও করেছিল। সবাই অপেক্ষা করছিল এটা দেখার জন্য যে ম্যানি এলিকে কি উপহার দেবে। ঠিক তখনই হঠাৎ আতশবাজি শুরু হয়ে যায়, যা দেখে সবাই ভাবতে থাকে যে ম্যানি হয়তো অ্যানিভার্সারির জন্য এলিকে খুব সুন্দর একটা উপহার দিয়ে দিয়েছে। সিড তখন ম্যানিকে জিজ্ঞাসা করে, তুমি কি এর জন্য প্রস্তুতি নিয়েছিলে? ম্যানি বলে যে না, কে জানি ওই পটকাটা ফাটিয়ে দিয়েছে, কিন্তু যেই করুক না কেন এতে করে আমি বেঁচে গেলাম। কিন্তু ঠিক সেই সময় হঠাৎ করে তার সামনে একটা বিশাল বড় অ্যাস্ট্রয়েড বা গোলাবারুদের মতো কিছু একটা আসতে শুরু করে। এগুলো আঘাত করতেই সেই জায়গাটা ধ্বংস হয়ে যাবে। সকল প্রাণী তখন তাদের প্রাণ বাঁচানোর জন্য ছুটে পালাতে থাকে। ম্যানি, ডিয়াগো, সিড, জুলিয়ান, শিরা সবাই একসাথে দৌড়ে একটা ছোট্ট গুহার ভেতরে ঢুকে পড়ে এবং প্রাণ বাঁচানোর জন্য সেই রাত তারা এখানে কাটানোর সিদ্ধান্ত নেয়। এদিকে আকাশ থেকে আগুনের গোলার মতো অ্যাস্ট্রয়েডগুলো পড়তে থাকে। তারপর সেই বিশাল বড় বড় অ্যাস্ট্রয়েডগুলো সরাসরি নেমে যায় একটা নির্দিষ্ট জায়গাতে। এরপর আমরা আবারও বাঘকে দেখতে পাই। বাঘকে আমরা এর আগের একটা পর্বে দেখেছিলাম, মনে আছে তো আপনাদের? তো এবার দেখা যায় যে বাঘ সেখানে অন্য ডাইনোসরদের সাহায্য করছে, কারণ কিছু ডাইনোসর অন্য সকল ডাইনোসরদের ডিম চুরি করে নিয়ে পালাচ্ছিল। ডাইনোসরের কাছ থেকে ডিম নিয়ে তার আসল মাকে ফিরিয়ে দেয়। এরপর সে নিজের প্রাণ বাঁচানোর জন্য অন্য রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছিল, কিন্তু তখনই হঠাৎ তার চোখে পড়ে একটা গোপন পথ। সেই পথে গিয়ে সে একটা বিশাল পুরনো স্তম্ভ দেখতে পায়, যে স্তম্ভের ভেতরে অনেক কিছু লেখা ছিল। এদিকে উপরের দিকে সবকিছু শান্ত হয়ে গেলে ম্যানি আর বাকিরা বাইরে বেরিয়ে দেখে যে চারপাশে অনেক কিছুই নষ্ট হয়ে গেছে। আকাশ থেকে পড়া সেই আতশবাজির মতো অ্যাস্ট্রয়েডগুলো সবকিছু ধ্বংস করে দিয়েছে। ঠিক তখনই প্রবল ঝড় শুরু হয়ে যায়। এর মধ্যে বাঘ সেখানে এসে সবার সাথে দেখা করে। এরপর সে ওই স্তম্ভের উপরে খোদাই করা ছবি আর ভাষা দেখে সবাইকে বুঝিয়ে দেয়। তাতে লেখা ছিল একটা ভবিষ্যৎবাণী। অনেক আগে আমাদের থেকে আলাদা কিছু প্রাণী ছিল এই পৃথিবীতে, কিন্তু বিশাল অ্যাস্ট্রয়েড এসে তাদেরকে বিলুপ্ত করে দেয়। তারপর ডাইনোসরদের যুগ চলে আসে, কিন্তু আবারও এক অ্যাস্ট্রয়েডের কারণে তারাও বিলুপ্ত হয়ে যায়। যদিও কিছু ডাইনোসর তখনও প্রাণে বাঁচতে পেরেছিল। আর এরপর তৃতীয় যুগে এসেছি আমরা, অর্থাৎ এই আইস এজ। এবারও একইভাবে একটা অ্যাস্ট্রয়েড আমাদের উপরে আঘাত হানতে চলেছে। যদি আমরা এখনই কিছু না করি তাহলে আমরাও বিলুপ্ত হয়ে যেতে পারি। তো বাঁচার উপায় তখনও কারো জানা ছিল না।
তাই বাঘ বলে যে সম্ভবত আমাদের ওই পাহাড়ে যেতে হবে, কারণ যদি আমরা জানতে পারি যে অ্যাস্ট্রয়েডগুলো সব সময় ওই পাহাড়ের উপরেই কেন পড়ছে, তাহলে আমরা হয়তো সেটাকে থামাতে পারবো। তো সবাই আলোচনা করতে থাকে যে আমাদের কি বাঘের সাহায্য নেওয়া উচিত হবে কিনা। তখন ডিয়াগো বলে যে বাঘ সবসময় আমাদেরকে সাহায্য করেছে, সে কখনো আমাদের ক্ষতি চায়নি। এরপর সবাই বাঘের কথা মেনে নিয়ে সেই পাহাড়ের দিকে রওনা দেয় যেখানে অ্যাস্ট্রয়েড পড়তে চলেছে। আমরা দেখতে পাই যে বাঘের পেছনে কিছু ডাইনোসর তাড়া করেছিল, কিন্তু কিছুক্ষণ পরে তারা সরে যায়। অন্যদিকে কাঠবিড়ালি একটা স্পেসশিপের ভেতরে এমন একটা সিস্টেম খুঁজে পায় যা তাকে বারবার টেলিপোর্ট করিয়ে দিচ্ছিল বিভিন্ন জায়গাতে। কখনো সে 1 মিনিটের জন্য বাইরে চলে আসে, তো কখনো ভেতরে আটকে যায়। এদিকে ম্যানি, এলি, সিড আর জুলিয়ান একসাথে এগোতে থাকে। ম্যানি খুব একটা খুশি ছিল না, তাই সে এলিকে বলে যে তুমি কেন পেছন থেকে আমাদের সঙ্গে থাকতে পারছো না। তখন এলি তাকে বোঝায় তোমার উচিত জুলিয়ানের সঙ্গে কিছুটা সময় কাটানো। জুলিয়ান খুবই ভালো একটা হাতি, হয়তো ওর জন্যই এই যাত্রা অনেক সুখকর হতে চলেছে। কিন্তু ঠিক তখনই বাঘ কিছু অদ্ভুত পাথর খুঁজে পায়। এগুলো দেখতে ম্যাগনেটিক স্টোনের মতো ছিল। বাঘের মনে হয় যে তারা একদম সঠিক পথে আছে, কারণ এই পাথরগুলো তাদের ঠিক সেই জায়গাতে নিয়ে যাবে যেখানে তাদের যাওয়ার দরকার। এদিকে বাঘ এই ম্যাগনেটিক পাথরগুলো দেখে বুঝতে পারে যে অ্যাস্ট্রয়েড আসলে এই ম্যাগনেটিক পাথরের প্রতি আকৃষ্ট হচ্ছে। তাই বাঘ বলে যদি আমরা এই বিশাল ম্যাগনেটিক স্টোনটাকে মহাকাশে পাঠিয়ে দিতে পারি, তাহলে অ্যাস্ট্রয়েড ওই স্টোনের দিকে চলে যাবে আর পৃথিবীটা বেঁচে যাবে। কিন্তু সমস্যা হলো এত বড় পাথর কোথা থেকে আনা হবে এবং সেটাকে কিভাবে বা মহাকাশে পাঠানো হবে। কিভাবে এই বিশাল পাথরটাকে মহাকাশে পাঠানো হবে সেই ব্যাপারে পরে জানা যাবে, কিন্তু তার আগে এত বড় পাথর জোগাড় করার জন্য তারা সবার আগে ছোট ছোট পাথর সংগ্রহ করতে থাকে। তারা ভেবেছিল এই ছোট পাথরগুলো একত্রিত করে একটা বড় পাথর বানাবে। এরপর বাঘ সকল প্রাণীগুলোকে নিয়ে খোলা পথে এগিয়ে যেতে থাকে, আর তখনই তার সামনে ডাইনোসরেরা চলে আসে। তো প্রাণীদেরকে বাঁচানোর জন্য বাঘ তাদেরকে ঘন জঙ্গলের ভেতরে পাঠিয়ে দেয়, কিন্তু সামনে গিয়ে তারা আরেকটা বড় সমস্যার সম্মুখীন হয়। অন্যদিকে আমরা দেখতে পাই সেই কাঠ বিড়ালিকে, যেখানে তার একরলের খোঁজে এবার তো পুরো চাঁদটাকেই ঘুরিয়ে দিয়েছে। এর ফলে গ্র্যাভিটির পরিবর্তন হয় এবং পানি উপরের দিকে উঠে যেতে থাকে। আর ঠিক সেই সময় আবারও তাদের সামনে বৈদ্যুতিক ঝড় শুরু হয়ে যায়। প্রাণীরা সবাই সেই ঝড়ের মধ্যে ফেঁসে যায়। ম্যানি আর এলি তাদেরকে সাহায্য করতে দৌড়ে ছুটে আসে, কিন্তু দুর্ভাগ্যবশত তারা নিজেরাই ফেঁসে যায়। আর কিছুক্ষণের মধ্যেই সেই বিদ্যুতের প্রভাব দূর হয়ে যায়, যাতে করে ম্যানি ও এলি সেখান থেকে বের হতে পারে। এদিকে অ্যাস্ট্রয়েড পৃথিবীতে আঘাত হানতে এখনও পুরো 1 দিন বাকি ছিল, তাই তারা সবাই কিছুক্ষণ বিশ্রামের সিদ্ধান্ত নেয়। এই সময় জুলিয়ান আর পিসেসের মধ্যে বন্ধুত্ব আরও গভীর হয়ে যায়। ডিয়াগো তখন পিসেসকে বলে যে জুলিয়ান সত্যি অনেক ভালো একটা ছেলে, তোমার উচিত তার সঙ্গে কিছুটা সময় কাটানো। এদিকে পিসেসও তাকে বোঝায় যে যদি তুমি আমার সঙ্গে থাকো তাহলে আমরা সকল সমস্যার সমাধান করতে পারবো, কিন্তু একা থাকলে আমার সমস্যা বেড়েই যাবে। কিন্তু পিসেস মনে মনে ভাবছিল যে যাই হোক না কেন, যদি কোনো সমস্যা আসে তাহলে আমি একাই তার সমাধান করব। অন্যদিকে ম্যানি গেম খেলতে খুবই ভালো জানতো, কিন্তু জুলিয়ান একদমই গেম খেলতে পারতো না। তো ভুলবশত ম্যানির এক স্ট্রাইক সোজা জুলিয়ানের মাথায় গিয়ে লাগে, আর সে পানির নিচে ডুবে যেতে থাকে। এটা দেখে পিসেস ভয় পেয়ে যায়, আর পরিস্থিতি খুবই উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। তারপর পিসেস রাগ করে বলে যে তোমরা এমনটা কেন করছো, আমি তোমাদের সঙ্গে কখনো থাকবো না। আমার যখন বিয়ে হয়ে যাবে তখন আমি তোমাদেরকে ছেড়ে চলে যাব। এই কথায় ম্যানি খুবই চিন্তিত হয়ে পড়ে, কারণ সে চায় না পিসেস তাকে ছেড়ে চলে যাক। কিন্তু ম্যানির ভুলের কারণে পিসেস এমন কথা বলে ফেলেছে। অন্যদিকে যে ডাইনোসরগুলো প্রতিশোধ নিতে এসেছিল তারা ভুল করে বাঘকে তুলে না নিয়ে সিডের দাদিমাকে তুলে নিয়ে চলে যায়। কিন্তু দাদি কি আর চুপ করে বসে থাকার স্লট ছিল? সে ডাইনোসরগুলোকে ভীষণভাবে বিরক্ত করতে থাকে। এক ডাইনোসর তাকে শেষ করার চেষ্টা করে, কিন্তু দাদি তবুও বিভিন্নভাবে সেখান থেকে বেরিয়ে আসে। এরপর ডাইনোসরেরা তার থেকে মুক্তি পেতে তাকে পানির নিচে ফেলে দেয়। তো পরদিন সকালে সবাই ঘুম থেকে জেগে ওঠে আর দেখতে পায় যে অ্যাস্ট্রয়েড আরও কাছে চলে এসেছে। কিন্তু আসল সমস্যা তখনই শুরু হয়, কারণ সিডের দাদি গায়েব হয়ে গেছে। হঠাৎ করে বাঘ দেখতে পায় যে তারা ঠিক জায়গাতে এসে পৌঁছে গেছে। পাথরের উপরে আঁকা ছবিটা ছিল এই জায়গারই, অর্থাৎ অ্যাস্ট্রয়েড এখানে এসে পড়বে এবং ওই বড় পাথরটার প্রতি অ্যাস্ট্রয়েড আকৃষ্ট হচ্ছে। যদি তারা এই পাথরটাকে বাইরে ফেলে দিতে পারে তাহলে অ্যাস্ট্রয়েডটিও এই পাথরের পেছনে পেছনে যাবে। কিন্তু এটাকে কিভাবে করা সম্ভব? কিন্তু ঠিক তখনই হঠাৎ সেখানে সিডের দাদির গর্জন শোনা যায়। সবাই দৌড়ে দাদির কাছে পৌঁছায় এবং দেখতে পায় যে দাদি মোটেও বিপদে পড়েনি, বরং তিনি আরাম করে ম্যাসাজ করাচ্ছিল।
এরপর সবাই একটা অদ্ভুত জঙ্গলে পৌঁছে যায়। এখানে যে ম্যাগনেটিক স্টোনগুলো ছিল তাদের শক্তির কারণে এখানকার প্রাণীরা অনেক বেশি শক্তিশালী এবং তরুণ হয়ে গিয়েছিল। এরা অন্য সকল প্রাণীদের থেকে একদমই আলাদা, তাদের বিশেষ ক্ষমতা ছিল। এই দলের এক নেতা ছিল, তার নাম ছিল লামা। আর এখানে আমরা আরও এক স্লথ প্রাণীকে দেখতে পাই যার নাম হলো রুক। এখানে এসে সিড রুককে অনেক পছন্দ করে ফেলে। সে রুককে জিজ্ঞাসা করে, আসলে আমাদের সাহায্য কে করতে পারে, বলতে পারবে? এরপর সবাই লামার সঙ্গে দেখা করতে চলে যায়, কিন্তু লামা তাদেরকে কোনো সাহায্য করতে চায় না। সে বলে যে এত বড় পাথরকে মহাশূন্যে পাঠানো একদমই অসম্ভব। এটা শুনে সকল প্রাণীরা ভীষণ হতাশ হয়ে পড়ে। তারা ভাবে যে আমরা এত দূরে এলাম কিন্তু কিছুই করতে পারলাম না। সবাই নিজেদের জীবনের কথা ভাবতে থাকে। পিসেস আর জুলিয়ান ভাবে, ইস, যদি আমাদের বিয়ে হয়ে যেত তাহলে আজকে আমরা একসাথে থাকতে পারতাম। ম্যানি আর এলিও ভাবে, যদি আমাদের সন্তানদের বিয়ে হয়ে যেত তাহলে তারাও হয়তো সুখী হতে পারত। এদিকে রুক আর সিড একে অপরের সঙ্গে সময় কাটাতে শুরু করে। ঠিক তখনই সিডের মনে হয় যে তার রুককে প্রপোজ করা উচিত। হঠাৎ করে সে ভুলবশত ঝলমলে পাথর থেকে একটা পাথর টেনে বের করে ফেলে। পাথরটা বের হবার সাথে সাথে পুরো জায়গাটা ভেঙে পড়তে শুরু করে। আসলে ওই পাথরের ভেতরে যে ম্যাজিক্যাল শক্তি ছিল তার কারণে এখানে থাকা প্রাণীগুলো এত তরুণ আর শক্তিশালী হয়ে গিয়েছিল। কিন্তু এই পাথরটা ভেঙে যাবার কারণে সকল প্রাণীগুলো আবারও আগের মতো হয়ে যায়, মানে একেবারেই বুড়ো এবং দুর্বল। তখন লামা প্রচণ্ড রেগে যায় আর বলে, তোমরা করেছোরা কি? আমরা হাজার হাজার বছর ধরে এখানে বাস করছিলাম আর তোমরা সব নষ্ট করে দিলে। লামা গর্জন করতে থাকে, কিন্তু তখনই বাঘ হঠাৎ করে পেছনে তাকিয়ে দেখে যে সেখানে একটা আগ্নেয়গিরি আছে। বাঘ বলে যে আমরা এই আগ্নেয়গিরির সাহায্য নিতে পারি। যদি আমরা সকল পাথরগুলো আগ্নেয়গিরির মধ্যে ফেলে দেই তাহলে আগ্নেয়গিরির সেই বিশাল চাপের কারণে ওই বিশাল পাথর মহাকাশে উঠে চলে যাবে আর সেই পাথরকে দেখে অ্যাস্ট্রয়েড আকৃষ্ট হবে আর আমরা বেঁচে যাব। কিন্তু তার আগে তাদের ছোট ছোট ফাটলগুলো বন্ধ করে দিতে হবে। এখন তাদের হাতে আর কোনো অপশন ছিল না। বাকের পরিকল্পনায় ছিল শেষ ভরসা। বাকের কথা মানা ছাড়া আর কোনো উপায় ছিল না। রুক লামাকে বোঝায়, যদি আমাদের সবাইকে বাঁচতে হয় তাহলে আমাদের সবাইকে বাকের কথা শুনতেই হবে। এরপর সকল প্রাণীরা মিলে পাথরগুলো তুলে অগ্নিগিরির ভেতরে ফেলতে শুরু করে। তো দেখতে দেখতে সেখানে ছোট ছোট ফাটলগুলো বন্ধ হয়ে যায়। সবাই ভাবে যে এখন অ্যাস্ট্রয়েডগুলো পৃথিবীতে পৌঁছাতে কিছুটা সময় বাকি আছে, কিন্তু ঠিক তখনই সেই কাঠ বিড়ালিটা তার স্পেসশিপ দিয়ে ভুল করে অ্যাস্ট্রয়েডের সঙ্গে একটা ধাক্কা খায়, যার ফলে অ্যাস্ট্রয়েড আরও দ্রুত গতিতে পৃথিবীর দিকে এগিয়ে আসতে থাকে। এদিকে যে ডাইনোসরের আগে বাকের পেছনে লেগেছিল তারা আবারও হাজির হয় এবং বাঘ তাদের হাতে ধরা পড়ে যায়। কিন্তু বাঘ হাল ছাড়ে না। সে তাদেরকে বোঝায় যে যদি তোমরা বাঁচতে চাও তাহলে আমাদেরকে সাহায্য করো। বড় ডাইনোসর প্রথমে বলে যে আমরা ফিরে যাচ্ছি, এই কাজ অসম্ভব। তখনই বাঘ রেগে গিয়ে বলে যে তোমরা পাগল নাকি, এমন কিচ্ছু হবে না, তোমরা সবাই পুড়ে ছাই হয়ে যাবে। তখন ডাইনোসরের ছেলে বলে যে বাবা, আমাদের বাকের কথা শুনতে হবে। যদি এখন আমরা সাহায্য না করি তাহলে আমরা সবাই মারা যাব। এরপর একটা বিশাল পাথর আনা হচ্ছিল, যেটা ম্যানি আর জুলিয়ান একসাথে ঠেলছিল, কিন্তু পাহাড় এতটাই খাড়া ছিল যে তারা সেটাকে ঠেলে উপরে তুলতেই পারছিল না। তখন জুলিয়ানের মাথায় একটা আইডিয়া চলে আসে। সে বলে যে এখানে একটা স্লাইডারের মতো পথ রয়েছে, যদি আমরা পাথরটাকে ছেড়ে দেই এটা স্লাইড হয়ে ঘুরতে ঘুরতে নিজে নিজেই আগ্নেয়গিরির ভেতরে চলে যাবে। ম্যানি প্রথমে বলে যে এত মানুষের জীবন শুধুমাত্র তোমার এই আইডিয়ার উপরে নির্ভর করতে পারে না। তখন জুলিয়ান দৃঢ়ভাবে বলে যে আমি তোমাদের সঙ্গে আছি, যদি কিছু হয় তাহলে আমিও মারা যাব, বিশ্বাস করো। এরপর ম্যানি আর জুলিয়ান সে পাথরটাকে ছেড়ে দেয়। পাথরটা স্লাইডের মতো রাস্তা দিয়ে গড়াতে গড়াতে দ্রুত আগ্নেয়গিরির ভেতরে পৌঁছে যায়, কিন্তু তখনও আগ্নেয়গিরির চাপে বিস্ফোরণ ঘটেনি। ঠিক তখনই আমরা দেখতে পাই যে দাদি একটা ছোট্ট ফাটল বন্ধ করছে, আর তার সাথে সাথে ঘটে এক বিশাল বিস্ফোরণ। আগ্নেয়গিরি থেকে ভয়ঙ্কর শক্তি বেরিয়ে আসে, আর এদিকে অ্যাস্ট্রয়েড দ্রুত গতিতে পৃথিবীর দিকে আসতে থাকে এবং প্রাণীদের সঙ্গে যখন প্রায় ধাক্কা খাওয়ার উপক্রম হয়ে গিয়েছিল ঠিক তখনই আগ্নেয়গিরি থেকে ছুটে আসা সেই বিশাল ম্যাগনেটিক পাথর অ্যাস্ট্রয়েডকে আকর্ষিত করে ফেলে এবং সেটাকে মহাকাশের দিকে ঠেলে ফেলে দেয়। অ্যাস্ট্রয়েডের টুকরোগুলো পৃথিবী থেকে অনেক দূরে চলে যায় আর সকল প্রাণীরা উল্লাসে মেতে ওঠে, কারণ তারা এই বিশাল বিপদ থেকে রক্ষা পেয়ে গেছে। এরপর সময় হয়ে যায় সবাইকে নিজেদের বাড়িতে ফেরার। গ্রুপের কিছু প্রাণীরা সেখানেই থেকে যাবার সিদ্ধান্ত নেয়, আর সিডের দাদি ঠিক করে যে সে এই জায়গাতেই থাকবে। সবাই চলে যাবার পরে তারা একসাথে গল্প করছিল, আর ঠিক তখনই অ্যাস্ট্রয়েডের একটা টুকরো সেই জায়গাতে এসে পড়ে, যে টুকরো থেকে বের হওয়া শক্তি প্রাণীদের আবারও আগের মতো করে দেয়।
মানে তারা আবারও তরুণ এবং শক্তিশালী হয়ে যায়। বৃদ্ধা দাদিও আবারও যুবতী হয়ে ওঠে। এরপর আমরা দেখি যে সবাই মিলে পিসেস আর জুলিয়ানের বিয়ের প্রস্তুতি নিচ্ছে। এদিকে ডিয়াগো আর শিরা সবসময় ভাবত যে এই প্রাণীরা কি আমাদেরকে মেনে নেবে, কিন্তু এখন তারা সবার জীবন বাঁচিয়েছে, এমনকি ছোট ছোট বাচ্চারাও ডিয়াগো আর শিরাকে পছন্দ করতে শুরু করে। এদিকে পিসেস খুবই নার্ভাস, কারণ আজকে তার বিয়ে হবার দিন। তখন ম্যানি আর এলি পিসেসকে নিয়ে যায় এবং তাকে সাহস যোগায়, তাকে বলে যে তুমি দারুণ বউ হবে। এরপর পিসেস আর জুলিয়ানের বিয়ে হয়ে যায়। আর এরপর আমরা দেখতে পাই সিডের সঙ্গে দেখা করার জন্য সেই পাথরের ভেতরে থাকা কিছু স্লথ প্রাণীরাও চলে আসে। রুক সিডকে বলে যে সে তার সঙ্গে এখানেই থাকতে চায়। এরপর সবাই একসঙ্গে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে এবং এই প্রাণীদের পরিবার আরও বড় হতে থাকে। তো এখানেই এই মুভির কাহিনী শেষ হয়ে যায়। কিন্তু এরপর মুভির পোস্ট ক্রেডিট সিনে আমাদেরকে দেখানো হয় যে আগে চাঁদ কেমন ছিল, কিন্তু কাঠ বিড়ালের বোকামির কারণে যখন সে তার স্পেসশিপ নিয়ে চাঁদের সঙ্গে ধাক্কা খায় তখন সব কিছুই বদলে যায়। আর এভাবে আইস এজের পঞ্চম পর্ব শেষ হয়ে যায়। অর্থাৎ বলা যায় যে প্রত্যেকটা পর্বের সকল অঘটনের জন্য দায়ী ওই সামান্য কাঠ বিড়ালিটা, যে কিনা দুনিয়া ধ্বংস হয়ে গেলেও তার একরল ফলটাকে বাঁচাতেই ব্যস্ত থাকে। তো কেমন লাগলো গল্পটা কমেন্টে জানাবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।